আচ্ছা, আপনি কখনো দেখেছেন আমি অন্য কোনো মেয়ের পিছে ঘুরেছি বা কাউকে গোলাপ চিঠি দিয়েছি কিনা? যা দিয়েছি শুধু আপনাকে, কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনি কি অন্য কোনো মেয়ের দিকে তাকাতে দেখেছেন আমায় কখনো? তানহা চুপ করে আছে, কিছু বলছে না, কারণ তানহা জানে আমি তাকে কতটুকু ভালোবাসি। আর আমি যা করেছি সব মন থেকে তানহার প্রতি ভালোবেসে করেছি। আমি আবারও কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা, আমি যে আপনাকে প্রতিদিন গোলাপ চিঠি দেই, আপনি কি চিঠিগুলো খুলে কোনো দিন দেখেছেন? না, শুধু প্রথম দিন দেখেছিলাম। কেন, কি আছে চিঠির মধ্যে? ওয়েট, আমি দেখছি। তানহা এক এক করে সযত্নে রেখে দেওয়া আমার সব চিঠি বের করে, আর সাথে শুকিয়ে যাওয়া ফুলগুলো। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি এসে বের করাতে। আমি ভাবতে পারিনি তানহা এগুলো তুলে রেখেছে। আমি ভেবেছি তানহা আমার দেওয়া সব ফুল আর গোলাপ ডাস্টবিনে হয়তো ফেলে দিয়েছে। তানহা আমার চিঠিগুলো বের করে একটা চিঠি খোলে। তানহা চিঠিতে তাকিয়ে দেখে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমি কিসের কথা বলছিলাম এমন সময় তানহার চোখ যায় চিঠির এক কোণে। তানহা তাকিয়ে দেখে চিঠির শেষে লাল রক্ত দিয়ে একটা লাভ আঁকানো, যার মধ্যে ছোট্ট করে লেখা তানহা। তানহা এটা দেখে অনেক অবাক হয়, সাথে রেখেও যায়। তারপর তানহা এক এক করে আরও একটা চিঠি খুলে দেখে সেই সেমভাবে রক্ত দিয়ে লাভ আঁকানো, যার মধ্যে তানহার নামটা বিদ্যমান। তানহা ভাবতে পারেনি আমি তার জন্য এমনটা করতে পারবো কখনো। আমি তাকে এতটা সাইকোভাবে ভালোবাসতে পারি, সেটা তানহা এই চিঠিগুলো না খুলে বুঝতেই পারতো না। প্রত্যেকটা চিঠিতে লাল রক্ত শুকিয়ে বসে আছে, কোনো রকম বোঝা যাচ্ছে যে এটা রক্ত। তানহা প্রায় কয়েকটা চিঠি দেখতেই বোঝা যায় যে আমি সব চিঠিতেই রক্ত দিয়ে তার নাম লিখেছি। এটা দেখে তানহা অনেক রেগে যায় আর ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয় আমাকে। আমি তো তানহার থাপ্পড়কে অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। তানহা অনেক রেগে তাকিয়ে আছে আমার দিকে। আমি বুঝতে পারছি না তানহা কেন এভাবে আমার দিকে তাকিয়ে আছে। তখনই তানহা বলল, এই তুই এটা কি করেছিস? তুই কি সাইকো? আমি সাইকো। শুধু আপনার বেলায়, আপনাকে পাওয়ার জন্য আমি সাইকো। এইভাবে কেউ শরীর থেকে রক্ত বের করে প্রতিনিয়ত? এইভাবে তো মারা যেতে। আমি মারা গেলে যেতাম, সমস্যা নেই। যেখানে আপনার ভালোবাসা পাবো না সেখানে বেঁচে থেকে লাভ কি? আমি মরে গেলে তো কারো চোখে বিন্দু পরিমাণ জল আসবে না, শুধু আমার বাবা মা ছাড়া। এই চুপ, একদম এরকম কথা বলবি না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? আপনার কি হবে মানে? আরে গাধা, আমি তোকে ভালোবাসি। তোর কিছু হয়ে গেলে সবচেয়ে বেশি কষ্টটা তো আমিই পাবো। এটাও বুঝিস না? সত্যি আমাকে ভালোবাসেন না, আমাকে সান্ত্বনা দিচ্ছেন। তোরে যদি ভালো নাই বাসতাম তাহলে তোর ফোনের জন্য প্রতিদিন রাতে অপেক্ষা করতাম না, সিমটা অফ করে দিতে পারতাম। আমি যদি তোরে ভালো নাই বাসতাম তাহলে তোর দেওয়া গোলাপ ফুল আর চিঠি এত যত্নে তুলে রাখতাম না। তোরে যদি নাই ভালোবাসতাম তাহলে আমার আশেপাশে সারাক্ষণ তোকে ঘুরঘুর করতে দিতাম না, সোজা জেলে ঢুকিয়ে দিতাম। তাহলে এতদিন যে আমি আপনাকে প্রপোজ করছি, তাহলে আপনি রাজি হননি কেন? আর আমাকে ভালোবাসি কথাটা বলেননি কেন? তোকে ভালোবাসি কথাটা বলিনি কারণ তোকে আমার পিছে ঘুরাতে ভালো লাগতো। আর অতি সহজে কারো ভালোবাসা পেয়ে গেলে তার গুরুত্ব আমরা কমিয়ে দিই, তাই তোকে একটু কষ্ট করালাম আর আমার পিছে নাকে দড়ি দিয়ে ঘোরালাম। এই 3 মাসে তাহলে আমাকে এত থাপ্পড় মেরেছেন কেন? আমি তোর সিনিয়র, তাই থাপ্পড় মারতাম। মানুষ সিনিয়র হলে কি থাপ্পড় মারে নাকি? তুই তো ফেসবুকে পোস্ট করিস সিনিয়র আপুর থাপ্পড় খাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছে, তাই প্রতিনিয়ত তোর ইচ্ছাটা পূরণ করতাম। ঠিকই তো পোস্ট করেছি। সিনিয়র মানে এক অন্যরকম অনুভূতি, সিনিয়র আপু মানে শাসন, থাপ্পড় আর আদর। তাহলে এখন আরেকটা দেই। তাড়াতাড়ি দেন, আপনার থাপ্পড় খাওয়ার জন্য আমার গালটা ব্যাকুল হয়ে আছে। এই বলে আমি তানহার দিকে আমার মুখটা এগিয়ে দেই এবং সাথে সাথে তানহা আমার গালে ছোট্ট একটা কিস করে দেয়। এই 3 মাস অনেক থাপ্পড় খেয়েছি, এবার আসল মুনাফা সব তুলবো। মানে? মানে বোঝাচ্ছি, ওয়েট। কথাটা বলে আমি তানহার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। তানহা প্রথমে রেসপন্স না করলেও পরে রেসপন্স করতে শুরু করে। প্রায় 2 মিনিট পর আমি তানহাকে ছেড়ে দিলাম। আমি তানহাকে ছাড়তেই তানহা আবার আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। প্রায় 5 মিনিট লিপ কিস করার পর আমি ছাড়িয়ে নেই। এভাবে কেউ কিস করে? মুখে মনে হয় থুতু ঢুকে গেছে। ওয়াক্থু। জীবনের প্রথম লিপ কিস করলাম, আর লিপ কিস করলে স্যাপ খেতেই হবে। সমস্যা নেই, স্যাপ খেলে কিছুই হবে না, বরং মাথার বুদ্ধি বাড়ে। ওই হিসেবে ছোট বাচ্চাদের হরলিক্স না খেয়ে ডক্টর বলতো থুতু খাওয়ানোর কথা। ছোট বাচ্চাদের না, বড় তোর মতো দামড়া ছেলেদের বাড়াই বুদ্ধি। ঠিক আছে, আর একটু বুদ্ধি বাড়িয়ে নেই। এই বলে আমি আবারও 4 ঠোঁট এক করে দিই। বেশ কিছুক্ষণ পর তানহাকে ছেড়ে দিয়ে বললাম, আজকে ডিউটি করতে হবে না, ছুটি নিয়ে নেন, আজকে সারাদিন ঘুরবো। 5 মিনিট ওয়েট। তারপর তানহা ছুটি নিয়ে আমাকে সাথে নিয়ে থানা থেকে বেরিয়ে পড়ে। তারপর আমরা একটা রিক্সা রেখে উঠে পড়ি ঘোরাঘুরি করার জন্য। তানহা আমার ঘাড়ে মাথা রেখে বসে আছে। তানহার চুলগুলো বারবার উড়ে
আমার মুখের সামনে পড়ছে আর আমি ওর চুলগুলো সরিয়ে দিচ্ছি। দুজনের মনের ভিতরে কোনো অনুভূতি বিরাজ করছে। তখনই তানহা বলল, আমাকে বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। বল, কোন দিন আমাদের বাসায় যাবি বিয়ের প্রপোজ নিয়ে? কয়েকটা দিন ঠিকমতো প্রেম করতে পারলাম না, এর মধ্যেই বিয়ে? যত প্রেম সব বিয়ের পর করিস। কি করব? কি আবার প্রেম? ও, আমি তো ভাবলাম অন্য কিছু। শালা লুচ্চা, খালি লুচ্চামি করার ধান্দা না? যা শহর এনতে। এটাকে লুচ্চামো বলে না, এটা হলো হবু বউয়ের প্রতি রোমান্স। তোর মেন পয়েন্টে এমন এক লাথি দিব রোমান্স বেরিয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, মেয়েদের মাথায় একটু বুদ্ধি দিয়ে তুই পৃথিবীতে পাঠাতে পারতেন। নিজের মা হওয়ার রাস্তায় নিজেই বন্ধ করতে চাইছে, সাথে আমার ভবিষ্যৎ নিয়ে টানাটানি করতেছে। এবার কিন্তু সত্যি সত্যি মেন পয়েন্টে লাথি খাবি। তাহলে আমি দেশের জনসংখ্যা কিভাবে বৃদ্ধি করব? জনসংখ্যা বাড়ানোর যুদ্ধে আমি হেরে যাব। দেশের জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, তোরে আর বাড়াইতে হবে না ভাই। এত কিছু থাকতে ভাই? ঠিক আছে আপু, সমস্যা নেই, আপনি চালায় যান, আমি আপনার ভাই, আপনার সাথেই আছি। পছন্দের মানুষকে সবাই প্রথম প্রথম ভাই আপু বলে ডাকে। তাই নাকি? তাহলে তো আমাকে অনেক মেয়ে পছন্দ করে। কেমনে? ফেসবুক অনেক মেয়ে আমাকে ভাই বলে ডাকে। আগে কোনো মেয়ে ভাই বলে ডাকলে বুকের বাপাসে ব্যথা হতো, আজকের পর থেকে আর হবে না। চুপ, একদম মেরে ফেলবো অন্য কোনো মেয়ের কথা মাথায় আনলে। তুই শুধু আমার, আর আমি শুধুই তোর। আপনি শুধু আমার, আর আমি সব সিনিয়র আপুদের। তোরে তো আমি। আরে রেগে যাচ্ছেন কেন? আমি তেমনি মজা করে বললাম, আমি শুধুই আপনার, আপনাকে অনেক ভালোবাসি সিনিয়র। আপনি আমার একমাত্র সিনিয়র। আপনি থাকবেন তো সারা জীবন আমার পাশে সিনিয়র হয়ে? থাকবো। এখন বল, আমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে কবে যাবি? খুব তাড়াতাড়ি, 2-1 দিনের মধ্যে নিয়ে যাব। তোমার আব্বু আম্মুকে আমাদের বিষয়ে জানাও, আর যত তাড়াতাড়ি পারো বিয়ের প্রপোজাল নিয়ে আসতে বলো। আমার আব্বু আম্মু জানে আমাদের বিষয়ে, চিন্তা করবেন না। 2-1 দিনের মধ্যেই দেখবেন আপনাদের বাসায় হাজির। কিন্তু একটা বিষয় খুব ভয় হচ্ছে আমার। কি বিষয়ে? আমার আব্বু অনেক রাগী একটা মানুষ। তুই তো কিছু করিস না, বেকার ঘুরে বেড়াস। আমার আব্বু যদি রাজি না হয়, তোর সাথে আমার বিয়ে দিতে না চায়? আরে পাগলি, এমন কিছুই হবে না। আমার আব্বু আছে না, আমার আব্বু গেলে এমনি এমনি রাজি হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমার আব্বু সব সামলে নেবে। হুম তারপর তানহা আর আমি সারাদিন ঘোরাঘুরি করতে থাকি। আজকের এই দিনটা তানহার আমার জন্য অনেক স্পেশাল হয়ে থাকবে। এই মুহূর্তগুলো আমার আর তানহার জীবনে আজীবন গেঁথে থাকবে, যেমন গোলাপে সারা জীবন কাটা গেঁথে থাকে। আমি আর তানহা ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে সন্ধ্যার খাবার খেয়ে বাসায় চলে আসি। আমি এবং আমার আব্বু ড্রয়িং রুমে বসে আছি। এমন সময় আব্বু বলল, আজ থেকে তো সময় শেষ। আমার সময় শেষ মানে? এখনো তো বিয়ে করলাম না, এর মধ্যে আমার সময় শেষ? আরে গাধা, মরার কথা বলিনি। ভালো করে মনে করে দেখ, 3 মাস আগের কথা। 3 মাস আগে আমার থেকে 3 মাসের সময় নিয়েছিলি। কিসের সময় নিয়েছিলাম? 3 মাস আগে নাম বলেছিলি তুই একটা মেয়েকে ভালোবাসিস, আর 3 মাসের মধ্যে মেয়েটাকে পটিয়ে দেখাবি। আর না পটাতে পারলে তুই অফিসে বসবি, আর আমি মেয়ের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যাব। বলেছিলাম তো। আজ থেকে 3 মাস শেষ। আমি জানতাম তুই মেয়েটাকে পটাতে পারবি না। তোর মতো বখাটে ছেলেকে কে বা পছন্দ করবে। তুই কাল থেকে অফিসে বসবি, আমি কয়েকদিনের মধ্যে মেয়েটার বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। তোমার কি মনে হয় এই 3 মাসে আমি মেয়েটাকে রাজি করাতে পারিনি? না, তোর মতো বখাটে বেকার ছেলের দ্বারা এটা সম্ভব না। আমি জানতাম তুই পারবি না, তাই এই 3 মাসে কিছু বলিনি, কারণ তুই 3 মাস টাইম নিয়েছিলি। এখন এখন হলো তুই মেয়েটাকে পটাতে পারিসনি যেহেতু, তাই সেই অনুযায়ী কাল থেকে তুই অফিসে বসবি, আর আমি কয়েকদিনের মধ্যে মেয়েটার বাসায় তোদের বিয়ের বিষয়ে কথাবার্তা ফাইনাল করব। ওয়েট, কথাটা বলে আমি চলে আসবো। এমন সময় আব্বু বলল, কিরে, কই যাচ্ছিস? অপেক্ষা করো 20 মিনিট, আমি আসছি। আমি বাসা থেকে বেরিয়ে বাইকটা নিয়ে সোজা তানহার বাসার সামনে চলে আসি। তানহার বাসার সামনে এসে তানহাকে ফোন দিই। তানহা ফোনটা রিসিভ করে বলে, আমার জুনিয়র জানু, বল। আমি আপনার বাসার বাইরে আছি, 5 মিনিটের মধ্যে একটা শাড়ি পরে সুন্দর করে সেজে বাইরে আসুন। রাত প্রায় 10টা বাজে, খেয়াল আছে তোর? এত রাতে কয়ে যাবি? আছে, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। আর কোথায় যাব তা গেলেই দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি আসছি। তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আসুন। তানহা ফোনটা কেটে দিয়ে বেলকনিতে বেরিয়ে আসে। আমি তানহাকে একটা ফ্লাইং কিস ছুড়ে দেই। তানহা একটা ফ্লাইং কিস দিয়ে রুমের ভেতরে ঢুকে পড়ে। প্রায় 20 মিনিট পর তানহা রেডি হয়ে বাইরে আসে। তানহাকে দেখে আমি আবারও ক্রাশ খেয়ে যাই।
আমি তানহার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তানহা লজ্জা পেয়ে বলল, কি রে, এভাবে কি দেখিস? আপনাকে দেখি, আপনাকে পুরাই পরীর মতো লাগছে। আপনাকে দেখে আবার ক্রাশ খেয়ে গেলাম। ক্রাশ খাওয়া হইলে এখন এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস? গেলেই দেখতে পারবেন, উঠুন। তানহার কোনো কথা না বলেই বাইকে উঠে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে। চারদিকে হালকা আলোয় অন্ধকার হয়ে আছে, আর পাশ দিয়ে শো শো করে একের পর এক গাড়ি আসছে যাচ্ছে। সব কিছু যেন কেমন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। বাইকের পেছনে প্রিয় মানুষটি জড়িয়ে ধরে আছে, আর অন্ধকারে একের পর এক গাড়ি ক্রস হচ্ছে। সাথে মৃদু হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আসলে এক অদ্ভুত অনুভূতি ফিলিং জাগিয়ে তোলে, পরিবেশটা পুরো উপভোগ করার মতো। রাতের অন্ধকারে রাস্তা এমনিতে উপভোগ করার মতো। তার উপরে যদি প্রিয় মানুষটার সাথে থাকে, তাহলে আর কোনো কিছুই মন খারাপ রাখতে পারে না। আমি এত না পরিবেশটার সাথে তাল মিলিয়ে অনুভূতিগুলো জাগিয়ে তুলছি। প্রায় 10 মিনিট পর তানহাকে নিয়ে আমার বাসায় চলে আসি। আমি তানহাকে বাড়ির সামনে নিয়ে আসতেই তানহা আমার দিকে একটু অন্যরকমভাবে তাকায়, এবং তানহা আমাকে অপরাধী চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি রে, এটা কার বাড়ি? আর এত রাতে আমাকে কেন এখানে নিয়ে এসেছিস? এইভাবে তাকিয়েছেন কেন? আর এটা আমাদের বাসা। আপনি যেমনটা ভাবছেন তেমন ছিল আমি না। এই সমাজ, এই পৃথিবী এমনটা ভাবতে বাধ্য করে। আজকাল প্রায় 80% ছেলের কাছ থেকে এমনটাই আশা করা যায়। অন্য কারোর সাথে আমার তুলনা করবেন না। আর কাউকে ভালোবাসলে তার প্রতি বিশ্বাস রাখতে হয়, যে বিশ্বাসটা আমার প্রতি আপনার নেই। তোকে বিশ্বাস করি বলেই তো ভালোবাসি, তোকে বিশ্বাস করি বলেই তো এত রাতে তোর সাথে বেরিয়ে এসেছি। তোকে বিশ্বাস না করলে কখনোই আসতাম না। আর এইভাবে তুই হঠাৎ বাড়ির সামনে নিয়ে আসাতে বিচলিত হয়ে গেছিলাম, সরি। আমার সিনিয়র আপু, এখন ভিতরে চলেন। খবরদার, আর আপু বলবি না, মেরে মুখ ভেঙে দিব। তখন তো এমনি বলেছিলাম। হ্যাঁ, আর বলবো না, এখন ভিতরে চলেন। আমি যাব না, আমার লজ্জা করছে। আপনার লজ্জাও আছে? এটা দেখে অবাক হলাম। এভাবে না তাকিয়ে ভিতরে চলুন। তোর আব্বু আম্মুর যদি আমাকে পছন্দ না হয়? কি, আমার পরীকে পছন্দ হবে না? এটা কোনো কথা বললেন? আর আমি যাকে পছন্দ করবো আব্বু আম্মু নাও করবে না। তুই কি দেখে আমার প্রেমে পড়লি, আমাকে পছন্দ করলি? আপনার যে মায়াবী চোখ আর ঠোঁটের নিচে সেই ছোট তিল, যা প্রতিনিয়ত আমাকে নতুন করে আপনার প্রেমে ফেলতে বাধ্য করে, নতুন করে ভালোবাসতে বাধ্য করে। যা, এইভাবে কেউ বলে? লজ্জা করে আমার। আর লজ্জা পেতে হবে না, এখন আমার পিছন পিছন আসুন। আমি কলিং বেল চাপ দিতেই আমার আম্মু এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে আম্মু বলে, কিরে আসছিস? আয় ভেতরে আয়। আমার সাথে আরও একজন আছে। কে? তুমি যাকে নিয়ে আসতে বলেছিলে 3 মাস আগে, আর এখন যাকে আনতে গিয়েছিলাম। কাকে আনতে বলেছিলাম? আর এত রাতে তুই কাকে আনতে গিয়েছিলি? তোমার হবু বৌমা। কই দেখি, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। আমার পিছনে। সর সামনে থেকে দেখি, আমার বৌমা কই? আমাকে সামন থেকে আম্মু সরিয়ে দেয়। আমার আম্মু সামনে তাকিয়ে দেখে পুতুলের মতো লক্ষ্মী একটি মেয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তানহা এসে আমার আম্মুকে সালাম দেয়। তখন আমার আম্মু তানহার দিকে তাকিয়ে বলে, বুঝলাম না, তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে আমার ছেলের কেমনে পটাইলো? দুনিয়ায় কি ছেলের অভাব পড়লো নাকি এই গাধাটার প্রেমে পড়লে? নাকি কোনো তাবিজ টাবিজ করছে তোমায়? কেমন টানা লাগে? আসলে কি তুমি আমার আম্মু নাকি অন্য কেউ? যত কিছু বলো না কেন, আমাকে মন থেকে ভালোবাসে আর কখনো ছেড়ে যাবে না। তাই এসব প্যাচাল না পেরে ভেতরে আসতে দাও। এত সুন্দর লক্ষ্মী একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করলি? কি লক্ষ্মী মেয়ে? তুমি ভুল করছো আম্মু। তোমার সমানে ঢং ধরে আছে। কোনো কিছু হলে 2 সেকেন্ডও লাগে না, তার আগে আমার গালে হাত চলে আসে। তুই চুপ কর। তোকে সোজা করতে হলে হাত চালানো কেন, কোনো বিকল্প নেই। তুমি হাত কেন, লাঠিও চালাতে পারো, কোনো সমস্যা নেই মা, শুধু ওকে একটু মানুষ করিও। আম্মু, দোয়া করবেন যেন মানুষ করতে পারি। পিটিয়ে পিটিয়ে এই কয়েকদিনে এমনিতেই অর্ধেক সোজা হয়ে গেছে। কথা না শুনলে গাধা পিটিয়ে মানুষ করব। তোমার মতো মেয়েই তো আমার বৌমা হওয়ার যোগ্যতা রাখে। ফুল পারমিশন দিয়ে দিলাম তোমাকে। ওকে মানুষ করার দায়িত্ব এখন থেকে তোমার। আমরা তো আর কিছু বলতে পারি না। এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নেই ভাই, বিশ্বাস করবো কারে? সব আমাকে মারার প্ল্যান। আম্মু, আমি যদি তোমাদের অত্যাচারে মরে যাই, তাহলে অন্তত 40টা করে দিও, পাঠক পাঠিকারে কিছু খেতে পাবে। তুই চুপ কর, আসো মা, ভেতরে আসো। তা নাকি আমার আম্মু ভেতরে নিয়ে আসলো, এবং আমি ভেতরে আসার আগেই আমার আম্মু দরজাটা লাগিয়ে দিল। আমি হাঁ হয়ে দরজার দিকে চেয়ে রইলাম। মনে মনে দুঃখ নিয়ে বললাম, আর আমার লাভ লস নাই, পুরো জীবনটাই লস। মন চাইতেছি সব কয়টার লাথি মাইরা বাসা থেকে বের করে দেই, সব কয়টা পোল্ট্রি বাস। আমার আম্মু দরজা খুলে দিয়ে বলল, কিরে, কিছু বললি? কই না তো।
আয় তাহলে ভেতরে আয়। আমি ভেতরে গিয়ে দেখতে পাই আমার আব্বু তান্নার সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। এটা দেখে তো আমি জ্বলে যাচ্ছি, আমার ঠোঁট কামড়িয়ে ধরছি। আমি আর আমার আম্মু গিয়ে সোফায় বসে কথা বলতে থাকি। আমি আমার আব্বুর দিকে তাকিয়ে দেখি আব্বু আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে আর মুখটা বাংলার ছয়ের মতো করে রাখছে। আমার তো আব্বুর ফেস দেখে অনেক হাসি পাচ্ছে। আমি ভালো করেই জানি যে আমার আব্বুর কী হয়েছে। আমি চোখ দিয়ে ইশারা করি আমার আব্বুকে যে কী হয়েছে। আব্বু মাথা নাড়িয়ে বলল কিছু হয়নি। তখন আব্বুকে বললাম, আব্বু তোমাকে কেমন জানি লাগছে, অসুস্থ নাকি? তাহলে মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রাখছো কেন? মনে হচ্ছে কোথাও হেরে গেছো। ভাবতেও অবাক লাগে তুই এই কাজটা করেছিস নাকি আবার ভুজুং ভাজুং বুঝিয়ে নিয়ে এসেছিস। ভুজুং ভুজুং বুঝিয়ে কাউকে বিয়ে করা যায় না। আর আমি তোমার ছেলে আব্বু, আমি কোথাও হারি না, জিতি না হলে কেড়ে নেই। আমি যেহেতু জিতেই গেছি, এখন তুমি তোমার শর্ত পালন করো। কিসের শর্ত? ওই যে আমি জিতে গেলে তুমি নিজে বিয়ের প্রপোজাল নিয়ে যাবে আর আমাকে অফিসে বসতে হবে না। আমার যখন মন চাইবে তখন বসবো। কথা যেহেতু দিয়েছি পালন তো করতেই হবে। আচ্ছা তানহামা, তোমার আব্বু আম্মু কি বাসায় আছে? জি আঙ্কেল, বাসায় আছে। কেন, কি হয়েছে? কি আর হবে, আমার কপালটাই খারাপ। কেন, কি হয়েছে আঙ্কেল? আর বলো না মা, আমি রাজের সাথে বাজি ধরেছিলাম যে ও তোমাকে পটাতে পারবে না। ও যদি তোমাকে রাজি করাতে পারে আমি নিজে তোমাদের বাসায় রাজ আর তোমার বিয়ের কথা বলবো। এখন তুমিও রাজি হয়ে গেলে আর আমাকেও এখন শর্ত অনুযায়ী তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে যেতে হবে। ও আঙ্কেল, এই ব্যাপার? তাই তো বলি, তখন থেকে কিসের হার জিত আর বাজির কথা বলছেন? হুম, আচ্ছা, তোমার আব্বু আম্মুকে বলে দিও আমরা কাল আসছি তোমাদের বাসায়। ঠিক আছে আঙ্কেল। তারপর সবাই মিলে আড্ডা দিতে থাকি আর হাসাহাসি করতে থাকি। আমরা সবাই আড্ডা দিচ্ছি, এমন সময় কলিং বেল বেজে ওঠে। এত রাতে আবার কে এলো? আমি দেখছি। আমার আম্মু উঠে দরজা খুলতে গেল। আমি, আব্বু আর তানহা আড্ডা দিতে লাগলাম। আড্ডা দেওয়ার এক পর্যায়ে হঠাৎ করে কোনো কথা না বলেই আমার আব্বু উঠে তার রুমে চলে গেল। আমি আর তানহা আব্বুর দিকে তাকিয়ে আছি। হঠাৎ কি হলো কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ আমি কিছু একটা দেখে উঠে চলে যেতে লাগলাম। এখানে কি হচ্ছে তানহা কিছুই বুঝতে পারছি না। আমি কয়েক পা এগোতেই পিছন থেকে আম্মু আমাকে বলল, বাবা রাজ, কই যাচ্ছিস? দেখ তোর সাথে কে দেখা করতে এসেছে। আমি কারোর সাথে দেখা করতে পারবো না। ওই মহিলাকে বলেন এখান থেকে চলে যেতে। আমি আসতে মানা করা সত্ত্বেও কেন দেখা করতে আসে? আম্মুকে কেউ এভাবে বলে? আম্মু হয় না? কার আম্মু? কিসের আম্মু? আমার একটা মাত্র আম্মু, সেটা হলো একমাত্র তুমি। জন্ম দিলে কি মা হওয়া যায় নাকি? নেক্সট টাইম যেন আর আমাদের বাসায় না আসে ওই মহিলাকে বলে দাও। রাজ চুপ কর। প্লিজ আম্মু, ওই মহিলাকে বাসা থেকে যেতে বলো আর কখনো যেন না আসে। আমি বারবার মানা করা সত্ত্বেও কেন আসে বুঝি না। কেন এসে বারবার আমার রাগ উঠায়? চলে যাবে তার আগে একটু কথা বলে তো যা। কাল বিকালে এসেছিল, তুই ছিলি না দেখে আজ রাতে আসতে বললাম। ওনার মুখটা দেখতে আমার ঘৃণা হয়, কথা বলা তো দূরের কথা। আমি আমার জীবনে একটা মানুষকে খুব ঘৃণা করি, সেটা হলো আমার জন্মদাত্রী মা। নেক্সট টাইম যেন আমার সাথে দেখা করতে না আসে বলে দাও। আর এখান থেকে চলে গেলে আমি খুশি হতাম। কথাগুলো বলে আমি ওপরে চলে আসলাম। আমার কথাগুলো শুনেই আমার আম্মুর সাথে থাকা মহিলাটা বাসা থেকে বেরিয়ে গেল। আমার আম্মু হতাশে সোফায় বসে পড়ল। কিছু একটা ভেবে মুচকে হাসলেন আবার তিনি। এদিকে তান্না সোফায় বসে বসে সব কিছু দেখছে, কিন্তু কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওই মহিলাটাই বা কে? আমার আব্বু আবার কেন বলল যে আমার মা? উনি যদি আমার আম্মুই হয় তাহলে বর্তমানের উনি কে? এসবই সে ভাবছিল। আর আমি আর আব্বু কেনই বা এভাবে ওখান থেকে উঠে আসলাম, কোনো কিছুই সে ভাবতে পারছে না। সব কিছু তার মাথায় জট পাকিয়েছে। তা না কিছুক্ষণ চুপ থেকে আম্মুকে জিজ্ঞাসা করে বসলো, আচ্ছা আন্টি, কিছুক্ষণ আগে যে মহিলাটা এসেছিল উনি কে? রাজের আম্মু। রাজের আম্মু তো আপনি, উনি কিভাবে হয়? আর উনি রাজের আম্মু হলে রাজ আপনাকে কেন আম্মু বলে ডাকে? আমি রাজের সৎ মা আর উনি হলো রাজের জন্মদাত্রী মা। মানে কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলুন তো। রাজের বয়স যখন 6 কি 7 বছর তখন কিছু একটা কারণে রাজের আব্বু আম্মুর ডিভোর্স হয়ে যায়। কি কারণে ডিভোর্স হয় রাজের আব্বু আমাকে এখনো বলেনি। রাজ তখন অনেক ছোট ছোট রাজের চিন্তা না করেই রাজের আম্মু আলাদা হয়ে যায় এবং কি রাজের কথা চিন্তা একটাবারও করেনি রাজের কি হবে। রাজকেও তার আম্মুর সাথে নিয়ে যায়নি, রাজ তার আব্বুর সাথেই থাকতো। রাজ তখন অনেক কান্নাকাটি করতো। রাজের আব্বু কি করবে কিছুই বুঝতে পারছিল না। রাজকে তিনি সামলাতে পারতো না। রাজের ভবিষ্যতের চিন্তা করে রাজের আব্বু তখন আমাকে বিয়ে করে নিয়ে আসে।
বিয়ের পর আমার কোনো সন্তান নেয়নি রাজের কথা ভেবে। আমার সন্তান হলে যদি ভবিষ্যতে আমি রাজকে অবহেলা করি সেই ভয়ে আমিও সন্তান নেইনি। রাজকে আমি ছোটবেলা থেকে নিজের ছেলের মতো আদর যত্নে মানুষ করেছি, কখনো বুঝতে দেয়নি যে আমি ওর সৎ মা। আর রাজও আমাকে অনেক ভালোবাসে। রাজ আমাকেও তার নিজের আম্মু মনে করে। আমি রাজকে নিজের সন্তান মনে করি। এই পৃথিবীতে রাজ সবচেয়ে বেশি ভালোবাসে আর সম্মান করে একমাত্র আমাকে। আমি যদি এখন রাজকে বলি যে তোমাকে আমার পছন্দ হয়নি, তাহলে রাজ এক ঝটকায় তোমাকে তার জীবন থেকে সরিয়ে দেবে। রাজ যেমন আমাকে ভালোবাসে ঠিক তেমনই তোমাকে ভালোবাসে। কখনো ছেড়ে যেও না ওকে। ছোটবেলা থেকে আদর দিয়ে বড় করেছি তো, তাই এখন কিছু বলতে পারি না। বড় হওয়ার সাথে সাথে কবে যে এমন হয়ে গেল বুঝতে পারিনি। বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দেওয়া আর গভীর রাতে বাসায় ফেরা, কবে যে দেখতে দেখতে এমন হয়ে গেল বুঝতে পারলাম না। তুমি সবকিছু সামলে ওর সাথে থেকে যেও। ওর মনটা ভেতর থেকে খুব ভালো। কখনো কষ্ট দিও না আমার ছেলেটাকে। মা, এই কয়েকদিনে আমি ওকে খুব ভালোবেসে ফেলেছি, আর পাগলটাও আমাকে অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষকে কি কেউ কখনো কষ্ট দেয় বা ছেড়ে যায়? তবে ওর সাথে নিজেকে মানিয়ে নিও, একটু শুধরে নিও। ছোটবেলায় আদর দিয়ে দিয়ে মানুষ করেছি তো আদরে আদরে একটু বাদর হয়ে গেছে। তবে ওর মনটা অনেক ভালো। যাকেও ভালোবাসে তাকে একদম মন থেকে ভালোবাসে, আর যাকে ঘৃণা করে তার ছায়াও মারায় না। মা, আমি আছি না, ওকে একদম শুধরে ঠিক করে দিব, চিন্তা করবেন না। কিন্তু একটা জিনিস বুঝলাম না, এতদিন পর আবার রাজের আম্মু কেন এলো? উনি বছরে একবার দুইবার আসে রাজের সাথে দেখা করতে। আসলে নিজের সন্তান বলে কথা। নিজের সন্তানকে কি কখনো কোনো মা ভুলতে পারে না? তাহলে রাজ ওনার সাথে এরকম ব্যবহার করলো কেন? ছোটবেলা থেকে রাজের একটা ঘৃণা জন্ম গেছে ওনার প্রতি। যেই ঘৃণা ছাপ রাজ কখনো সরাবে না। বছরে এক দুইবার উনি দেখা করতে আসলেও রাজ ঠিক এই রকম ব্যবহার করে। তারপর একটা নজর দেখার জন্য আসে উনি। ও আচ্ছা, উনি যে রাজের সাথে দেখা করতে আসে আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? মা তো তার সন্তানের সাথে দেখা করতে আসতেই পারে। আর রাজ কখনো আমাকে ছেড়ে যাবে না, বা আমার স্থানে রাজ কখনো অন্য কাউকে বসাবে না। একটু আগেই রাজ কি বললো শুনলে না? তার একটা মাত্র আম্মু, আর সেটা হলাম আমি। বুঝলাম। রাজ আপনাকে অনেক ভালোবাসে, আর আপনিও রাজকে অনেক ভালোবাসেন। তুমি আমার ছেলেটাকে অনেক ভালোবাসো, আর আমার ছেলেও তোমাকে অনেক ভালোবাসে। আচ্ছা মা, রাত তো অনেক হলো, চলো রুমে। আজকে এখানেই থাকবে? না আম্মু, আমাকে চলে যেতে হবে, না হলে আবার বাসায় ঝড় উঠে যাবে। আমার আব্বু অনেক রাগী তো। বুঝতে পারছি। তোমাকে আমাদের বাসায় রাখতে হলে কালকে তোমাদের বাসায় আমাদের যেতে হবে। আচ্ছা মা, তুমি বসো, আমি রাজকে ডেকে দিচ্ছি, রাজ তোমাকে রেখে আসবে। তারপর আম্মু সিঁড়ি বেয়ে উঠে আমার রুমের সামনে চলে আসলো। দরজা কয়েকবার ঠকঠক করতেই আমি ভেতর থেকে বললাম, কি হলো আম্মু? আমি বলছি না কারোর সাথে দেখা করতে পারবো না, এভাবে দরজায় ঠকঠক করছো কেন? উনি চলে গেছে, অনেক রাত হয়ে গেল। তানহা মাকে তার বাসায় রেখে আয়। তুমি নিচে যাও, আমি আসছি। আমি ওয়াশরুমে ঢুকে মুখে পানি ঝাপটা দিয়ে বেরিয়ে এলাম। তারপর তানহা কিনে বাসা থেকে বেরিয়ে পড়লাম তানহাদের বাসার উদ্দেশ্যে। বাইক চলছে তার গতিতে। আমি কোনো কথা বলছি না, চুপ করে আছি। তখন তানহা নীরবতা ভেঙে বলল, কি হলো, এভাবে চুপ করে আছো কেন? কি বলবো? থাক, তোর কিছু বলা লাগবে না। হালকা অভিমানী সুরে কথাটা বলল তানহা। আমি কিছু বললাম না। প্রায় 5 মিনিটের মধ্যেই তানহাদের বাসার সামনে এসে বললাম। তানহা কিছু না বলেই বাইক থেকে নেমে চলে যাবে, এমন সময় আমি তানহার হাত ধরলাম আর এক টান দিলাম। সাথে সাথে তানহা আমার মুখের সামনে চলে এলো। তানহা কীভাবে টান দেয় তানহার কিছু চুল আমার মুখে এসে পড়ে। আমি আমার হাত দিয়ে তানহার চুলগুলো সরিয়ে তানহার কানে গুঁজে দিয়ে বললাম, এত অভিমান কই থেকে আসে আমার সিনিয়র? জানি না, ছাড় আমাকে। যাওয়ার আগে আমার পাওনা দিয়ে যাও সিনিয়র। কিসের পাওনা? ওয়েট, দেখাচ্ছি কিসের পাওনা। আমি আর কোনো কথা না বলে তানহার ঠোঁটের সাথে আমার ঠোঁটগুলো এক করে দিলাম। তানহা আমার সাথে রেসপন্স করতে লাগলো। প্রায় 2 মিনিট পর আমি তানহাকে ছেড়ে দিলাম। আমি তানহাকে ছেড়ে দিতেই তানহা আমার গালে একটা পাপ্পি দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। আমি একটা মুচকে হাসি দিয়ে সেখান থেকে চলে এলাম। পরদিন সকাল 10টায়। আমি এখনও ঘুমিয়ে আছি। আমার ফোন একের পর এক কল আসতে লাগে। আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে। ফোনের দিকে তাকিয়ে দেখি তানহা। আমি ফোনটা রিসিভ করে বললাম, কি হলো, এত ফোন দিচ্ছেন কেন? ভালোবাসেন বলে কি কিনে নিয়েছেন নাকি?
আমার রাগ উঠাবি না বলে দিলাম। আজকে না তোর আব্বু আম্মুকে নিয়ে আসার কথা, আমাদের বাসায় আসার কথা। অনেক কষ্টে আব্বুকে ম্যানেজ করে বাসায় রেখেছি। তাড়াতাড়ি আঙ্কেল আন্টিকে নিয়ে আয়। তুমি 30 মিনিট ওয়েট করো, আমরা যাচ্ছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। তাকে দেখি আমার আব্বু আম্মু রেডি হয়ে কোথাও যাচ্ছে। তখন আব্বুকে বললাম, আব্বু আম্মু তোমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছ? যাচ্ছি এক জায়গায়। কেন? আজ না আমাদের তানহাদের বাসায় যাওয়ার কথা। সেখানেই তো যাচ্ছি। তাহলে আমাকে রেখে যাচ্ছ কেন? আমার বিয়ের আমি যাব না? তোরে কখন থেকে ডাকছি, তোর তো কোনো পাত্তাই নেই। তুই না আসলে আমরা কি করব? তোমরা 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। আমি উপরে এসে রেডি হয়ে নিলাম। প্রায় 10 মিনিট পর আমি তানহাদের বাসার সামনে চলে গেলাম। কলিং বেল চাপ দিতেই তানহা এসে দরজা খুলে দিল। হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিল। তানহা আমার আব্বু আম্মুকে সালাম দিয়ে তাদের ভেতরে নিয়ে গেল। আমার সাথে আমার আব্বু আম্মু ড্রয়িং রুমে বসে আছে। তানহার আম্মু এসে আমাদের নাস্তা দেয় এবং কথাবার্তা বলতে থাকে। প্রায় 2 মিনিট পর তানহার আব্বু রুম থেকে বের হয়ে আসে। আমি তানহার আব্বুকে সালাম দিই। তিনি সালাম নিয়ে আমার আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে। সবাই একসাথে বসে আছি। এমন সময় তানহার আব্বু আমাকে উদ্দেশ্য করে বলল, তা তুমি এখন বর্তমানে কি করো? কি করি মানে? মানে তুমি কি কাজ করো? তোমার মূল ইনকাম সোর্সটা কি? আঙ্কেল আমি তো বর্তমানে তেমন কোনো কাজ করি না, তবে বিয়ের পর আব্বুর অফিসে বসবো। তার মানে তুমি বর্তমানে কিছুই করো না? না আঙ্কেল। তুমি একটা বেকার ছেলে হয়ে কিভাবে আমার মেয়েকে বিয়ের প্রপোজাল নিয়ে আসো? তোমার কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার? তোমার তো দেখছি কোনো কমন সেন্স নাই। এটা বেকার ছেলে হয়ে আমার বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে এসো। বাবা, তাই চুপ করো। তোমার তো কোনো যোগ্যতাই নেই আমার মেয়েকে বিয়ে করার। তোমার বাবা মাও দেখছি বেহায়ার মতো বেকার ছেলেকে নিয়ে বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। সামান্য লজ্জাটুকুও কি নাই আপনাদের ভিতরে? কমন সেন্স নাই আপনাদের যে একটা বেকার ছেলেকে নিয়ে কিভাবে বিয়ের প্রপোজাল নিয়ে আসেন? আব্বু আম্মু কিছু বলছে না। আমার তো মাথা গরম হয়ে গেছে। আমি উঠে দাঁড়িয়ে তানহার আব্বুকে বললাম, দেখুন আঙ্কেল, যা বলার আমাকে বলুন। আমার আব্বু আম্মুকে নিয়ে একটা কথাও না। দোষ তোমার নাই, সব দোষ তোমার আব্বু আম্মুর। ওনারা না করতে পেরেছে নিজেদের ছেলেকে মানুষ, আর না আছে নিজেদের মধ্যে কমন সেন্স। ওনারা তোমাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আমার তো মনে হয়েছে তুমি যেমন তোমার আব্বু আম্মু তেমন। ওনারা না করতে পেরেছে তোমাকে মানুষ, আর না আছে তাদের মধ্যে লজ্জা। সামান্য লজ্জাটুকু থাকলে এখনো এখানে বসে থাকতো না। আমি নিজেকে অনেক কন্ট্রোল করছি, কিন্তু আর পারছি না। আমার মাথা পুরাই গরম হয়ে গেছে। আমার আব্বু আম্মুকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। রাগে আমার চোখ মুখ লাল হয়ে গেছে। আমি কোনো কথা না বলে সোজা তানহার বাবার কলার ধরে দাঁড় করিয়ে ফেলি। তানহা আমার হাত তার বাবার কলার থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমি তানহাকে মারার জন্য হাত ওঠালেও হাত নামিয়ে নিলাম। আমি তানহার দিকে তাকিয়ে আছি। এমন সময় আমার আব্বুটে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় আমাকে। আমার আব্বু আম্মু একবার আমার দিকে তাকিয়ে তানহাদের বাসা থেকে বেরিয়ে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এই প্রথম আমার গায়ে হাত দিল আমার আব্বু। আমি কিছু না বলে তানহার দিকে একবার তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। তানহার চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে। কোত্থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। তানহার আব্বু সে তানহাকে সামলাতে লাগে। আমি তানহাদের বাসা থেকে বেরিয়ে সোজা নদীর ধারে গিয়ে বসে থাকি আর একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াতে লাগি। আমার মাথায় কাজ করছে না। আজ শুধু আমার জন্য আমার বাবা মাকে অপমানিত হতে হলো। তানহার বাবা যে অন্য কেউ হলে এতক্ষণে হসপিটালে থাকতো। তানহার বাবার কথা ভেবে শুধু আমি নিজেকে কন্ট্রোল করেছি। কিছুক্ষণের মধ্যেই আবির আর ফাহিম চলে আসে আমার কাছে, কারণ আমি তানাদের বাসা থেকে আসার সময় তাদের ফোন করে আসতে বলেছি। কিরে মামা, হঠাৎ ডাকলি কেন? আর তোকে এরকম লাগছে কেন? বড় একটা ঝামেলা হয়ে গেছে। 5 মিনিট ওয়েট, আমি ছেলেপুলে রেডি করতেছি। কার এত বড় সাহস তোর সাথে ঝামেলা করে? আরে সেই ঝামেলা না, বিষয়টা সম্পূর্ণ আলাদা। কি হয়েছে সব খুলে বলতো। তারপরে আমি এক এক করে সব খুলে বলি তানহাদের বাসায় এক্স্যাক্টলি কি হয়েছিল। সব বলে আমি হতাশ হয়ে মাথা নিচু করে বসে রইলাম। তখন আবির বলল, এখন কি করবি ভাবছিস? সেটাই তো বুঝতে পারছি না কি করবো এই পরিস্থিতিতে। এখন আমি আব্বু আম্মুর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমি না হতে পারলাম যোগ্য মানুষ, আর না হতে পারলাম কারো ভালো সন্তান। আরে নিজেকে দোষ দিবি না। সব কিছুর মূল কারণ হলো টাকা। আজ যদি তুই বেকার না থেকে কিছু একটা করতি, এমনটা হতো না। টাকা না, তানহার আব্বুর মতো লোক আমার বাবার অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কথা বলার জন্য। ওরা যদি ওদের সাথে আমাদের কম্পেয়ার দেয়, ওরা তো আমাদের লেভেলেই নাই। যাই হোক, এখন তোরে তানহাকে পেতে হলে কিছু একটা করতে হবে। নিজের পরিচয় তৈরি করতে হবে। তবে ওই তানহাকে পাওয়ার জন্য না,
আমি রাজ এটা প্রমাণ করে দেব যে আমি ওর যোগ্য না, নাকি ওই তানহা আমার যোগ্য না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কি করবি? আপাতত বাসায় যাই, মাথাটা ব্যথা করছে, তারপর ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে চল। তারপর সবাই যে যার বাসায় চলে গেলাম। আমি বাসে গিয়ে কলিং বেল চাপ দিই। আমার আম্মা এসে দরজা খুলে দিয়ে ভেতরে চলে গেল, কোনো কথা বলল না। আমার কি টাকার গাছ আছে? তোরে একটা টাকাও দিতে পারবো না। আর তুই আমার কতটা নষ্ট করেছিস খেয়াল আছে? একটা টাকাও তো ইনকাম করার সামর্থ্য নাই। শুধুমাত্র তোর জন্য আজ আমাদের মানুষের কাছে অপমানিত হতে হয়েছে। আর না, এই বাড়িতে আর একটা টাকাও পাবি না। এবার থাকলে থাক, না হলে যা। আমি আমার আব্বুর কথা শুনে মাথা নিচু করে আছি, কিছু বলছি না। আমার চোখে পানি এসে গেছে আমার আব্বুর কথা শুনে। একে তো প্রচণ্ড মাথা ব্যথা, তার উপর আবার আব্বুর এই ব্যবহার। তখন আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, সরি আব্বু, মাথা ব্যথাটা একটু বেড়ে গেছিল, আর রুমে ওষুধ নাই। সরি আব্বু, সরি। কথাটা বলে আমি সেখান থেকে উঠে আমার রুমে চলে এলাম। আমার আব্বু মুখ পেছন থেকে আমার দিকে তাকিয়ে আছে। তারা ভাবতে পারেনি আমি এমন কিছু একটার জন্য টাকা চাইবো। আমি রুমে এসে খাটে হেলান দিয়ে বসে পড়লাম। এমনিতে মাথার উপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে, তার উপর আবার সকাল থেকে কিছু খাইনি। পেটের ক্ষুধাটাই যেন মাথা ব্যথাকে আরও তীব্র করে তুলেছে। আমি সহ্য করতে পারছি না। দুহাত দিয়ে হালকাভাবে মাথা চেপে ধরি। আমি মাথা চেপে ধরে হেলান দিয়ে বসে আছি। এমন সময় কেউ যেন দরজায় ঠকঠক করতে লাগলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। তাকে দেখে আবির আর ফাহিম দাঁড়িয়ে আছে হাতে খাবার নিয়ে। আমি কিছুই বুঝতে পারছি না। আবির আর ফাহিম রুমে ঢুকে পড়লো। কিরে, হঠাৎ করে তোরা? তোর নাকি মাথা ব্যথা? তোরা কিভাবে জানলি? আঙ্কেল আন্টি ফোন দিয়ে বললো তোর নাকি খুব মাথা ব্যথা, বাসায় নাকি রান্না করেনি আজকে, তাই তোর জন্য খাবার আর টাফলিন নিয়ে আসতে বললো। আমি ফাহিমের কথা শুনে কিছু বললাম না, শুধু একটু হাসলাম। বাবা মা যতই রেগে থাক, বাবা মার চেয়ে বেশি কেউ খেয়াল রাখে না। পৃথিবীতে বাবা মার চেয়ে আপন কেউ হয় না। বাবা মার চেয়ে কেউ বেশি ভালোবাসে না, এমনকি নিজের প্রিয় মানুষটাও না। এমন সময় আমার আম্মু রুমে এলো। আমি আমার আম্মুকে দেখে কিছু বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন ফাহিম বলল, আন্টি এই যে খাবার আর ঔষধ, আমরা এখন গেলাম। একটু থেকে তো যাও। না আন্টি, আমরা এখন যাই, একটু কাজ আছে, পরে আবার আসবো। আচ্ছা ঠিক আছে, যাও। মামা ফোন দিস। ঠিক আছে। আবির আর ফাহিম খাবার আর ওষুধ টেবিলে রেখে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, কিছু বলছি না। তা দেখে আম্মু বলল, এইভাবে দাঁড়িয়ে না থেকে বস, আমি খাইয়ে দিচ্ছি। আমি কিছু বললাম না। খাটের এক সাইডে গিয়ে বসে পড়লাম। আমার আম্মু আমাকে খাইয়ে দিতে লাগলো। আমাকে খাবার খেয়ে দিয়ে ওষুধ খেয়ে দিলেন। তারপর বলল, শুয়ে ঘুমানোর চেষ্টা কর, আমি মাথা টিপে দিচ্ছি। লাগবে না, তুমি যাও। চুপচাপ শুয়ে থাক আর ঘুমা। আমি আর কিছু বললাম না, চোখ বন্ধ করে ঘুমাতে লাগলাম। আর আমার আম্মু মাথা টিপে দিতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। আমার আম্মু আমার দিকে তাকে একটা শুকনো হাসি দিয়ে বলল, ধুর, আমার ছেলেটার সাথে এসব করা ঠিক হয়নি। রাত প্রায় 10টার সময় আমার ঘুম ভাঙে আম্মুর ডাকে। আমার মাথা ব্যথাটা অনেকটা কমে গেছে, নাই বললেই চলে। তখন আম্মু বলল, কিরে, মাথা ব্যথা কমছে? হুম। আয় নিচে আয়, ডিনার করবি। আমার এখন খিদে নেই, তোমরা খেয়ে নাও। তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়, কিন্তু রে না হলে কিন্তু রাগ করবে। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে নেমে আমার আব্বুর দিকে একবার তাকিয়ে খাবার টেবিলে বসলাম। আমি কিছু বলছি না, মাথা নিচে করে চুপচাপ খাচ্ছি। আমার আব্বু কিছু বলছে না। আমি কোনোরকম খাবার শেষ করে উপরে চলে যাই আর সিগারেটের প্যাকেট এনে ছাদে চলে আসি। আমি তেমন ছাদে যাই না, আর ছাদের এক সাইডে দাঁড়িয়ে আছি। একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছি। তানহার কথা বারবার মনে পড়ছে। আমি তানহার কথা মনে না আনার চেষ্টা করছি, তবুও মন মানছে না। কারণ জীবনের প্রথম ভালোবাসা কেউ কখনো বলতে পারে? আমি একের পর এক সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছি আর সিগারেটের ধোঁয়ার দিকে তাকিয়ে আছি। সিগারেটের ধোঁয়ার সাথে আমার কষ্টগুলো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তানহার স্মৃতিগুলো যে সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছি, কিন্তু তানহার স্মৃতিগুলো বারবার আমার মস্তিষ্কে এসে ধাক্কা খাচ্ছে। বারবার তানহার সাথে কাটানো মুহূর্তগুলো মনের এক কোণে এসে ভিড় জমাচ্ছে। আমি আকাশের পানে তাকিয়ে তানহার কথা ভেবেই চলেছি। আমার মস্তিষ্কে শুধু একটা ছবি ভাসিয়ে তুলছে, তা হলো তানহা। আমি বেশ কিছুক্ষণ পর একটা মিথ্যা হাসিতে রুমে চলে আসলাম। পরের দিন বিকেল প্রায় 3টার সময় আমার ফোনে একটা মেসেজ আসে। তাকে দিকে তানহার মেসেজটা ওপেন করে দেখি, আজকে বিকেল 5টার সময় জায়গায় আসবে, আমি তোর জন্য অপেক্ষা করব। আর এটাই হয়তো তোর সাথে আমার লাস্ট দেখা, অবশ্যই আসবি। মেসেজটা দেখেই একটা মিথ্যা হাসি ফুটে উঠল মুখে। আর সারাদিন আমি কোথাও বেরোইনি বাসা থেকে, তবু আমি তানার সাথে দেখা করতে যাব, কারণ এটাই আমার শেষ দেখা। তাই আমি তানাকে একটা মেসেজ দিয়ে বললাম, আসবো,
বিকেল 5টা। আমি বাইক নিয়ে তানহার বলা জায়গায় চলে যাই। গিয়ে দেখি তানহা একটা বেঞ্চে বসে আছে। তানহার চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো কেঁদেছে, নয়তো রেগে আছে। আমি মনে মনে ভাবি, আমার জন্য আবার কেন কাঁদবে? হায় রে বেহায়া মস্তিষ্ক। আমি গিয়ে তান্নার সামনে দাঁড়াই। তান্না আমাকে দেখে কিছু বলল না, দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন নীরবতা ভেঙে তান্না একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, তুই এটা কেন করলি? কি করেছি আমি? কেন তুই জানিস না তুই কি করেছিস? তুই আমার বাবার গায়ে হাত কেন তুললি? আপনার বাবার গায়ে হাত তুলেছি, এটা আমার দোষ। আর আপনার বাবা যখন আমার বাবা মাকে অপমান করেছিল তখন কই ছিলেন আপনি? আপনার বাবা বাবা আর আমার বাবা মা না। তান্না চুপ করে আছে। ওই জায়গায় যদি আপনার বাবা মা না থেকে অন্য কেউ থাকতো, আমি কি করতাম সেটা আপনার কল্পনার বাইরে। আমি যা করেছি ঠিকই করেছি। এটার বেশি তোর থেকে কিছু আশা করা যায় না। আমি ভুল করেছি। আমি তোকে ভালোবেসে ভেবেছিলাম তোকে ভালোবেসে পরিবর্তন করে নিব, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমিও ভুল করেছিলাম। যেখানে টাকা দিয়ে যোগ্যতা মাপা হয়, সেই যোগ্যতা দিয়ে ভালোবাসা মাপা হয়, সেখানে আমি আপনাকে ভালোবেসেছিলাম। আমি যদি টাকা দিয়ে ভালোবাসা মাপতাম তাহলে তোকে ভালোবাসতাম না। বাবা ঠিক কথাই বলেছে, তোর মতো ছেলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তোর মতো ছেলে জীবনে কিছুই করতে পারবে না। কে কার যোগ্য না সেটা তো কম্পেয়ার করলেই বোঝা যায়। যে মেয়ে যোগ্যতা দিয়ে ভালোবাসে, আর যাই হোক, তাকে কখনো ভালোবাসা যায় না। আই হেট ইউ মাই লাভ, আই হেট তানহা, আই হ্যাভ রিমুভ ইউ ফ্রম মাই লাইফ ফর গুড। কথাটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। তানহা আমার চলে আসার দিকে তাকিয়ে রইল অশ্রুসিক্ত চোখ নিয়ে। আমি সেখান থেকে সোজা আমার বাসায় চলে এলাম। লম্বা একটা শাওয়ার নিয়ে রুমে বসে সব কিছু ভাবতে লাগলাম, আর নিজেকে কিভাবে পরিবর্তন করবো সব কিছু ভাবতে লাগলাম। কেটে গেল 3 মাস। এই 3 মাসে আমি নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছি। এখন আমি আমার আব্বুর অফিসে সব দায়িত্ব কাঁধে নিয়েছি। আমি আর আগের মতো রাত বিরতে বাসায় ফিরি না। আমি আর আগের মতো বন্ধুদের সাথে আড্ডাও দিই না। আমি এখন বুঝি বাস্তবতা কী জিনিস। আমার এই পরিবর্তন দেখে আমার আব্বু আম্মা অনেক খুশি। তারা ভাবতে পারেনি ওই দিনের পর থেকে আমি নিজেকে এভাবে পরিবর্তন করে নেব। আমি এই 3 মাসে নিজেকে অনেক পরিবর্তন করে নিলেও আমি আর প্রথম ভালোবাসা তানহাকে বলতে পারিনি। এই 3 মাসেই আমার তানহার সাথে কোনো যোগাযোগ বা দেখা পর্যন্ত হয়নি। আমি সারাদিন কাজের মধ্যে ডুবে থাকলেও রাতে যখন বাসায় যাই তখন প্রতি সেকেন্ডে তানহার কথা মনে হয়। আমি প্রতি সেকেন্ডে তানহাকে অনুভব করি। তানহার শূন্যতা যে আমার মনকে প্রতিনিয়ত খুন করছে। আমি আজও সেই খুনিকে অসম্ভব ভালোবাসি। আমি সারাদিন অফিসে কাজ করে যখন বাসায় ফিরি তখন তানহার কথা মনে হয়। আমি আর নিতে পারি না। আমার অসহ্য মাথা ব্যথার সৃষ্টি হয়, যার ফলে টাপ নীল আজ আমার সঙ্গী। তানহার শূন্যতা যেন আমার ভালোবাসাকে দিন দিন বাড়িয়ে তুলছে আর আফসোসে পরিণত করছে। প্রিয় মানুষের থেকে দূরে গেলেই বোঝা যায় তার গুরুত্বটা কতটুকু আমাদের কাছে। ঠিক সেমভাবে আমি তান্নাকে প্রতি ক্ষণে ক্ষণে নিজের কল্পনায় অনুভব করি। তান্নার নাম শুনলে আজও আমি পিছন ফিরে রই। রাত 10টা। তান্না কি আজও আমার কথা মনে করে কাঁদে, নাকি সে আমাকে ভুলে গিয়ে নতুন করে জীবন সাজিয়েছে? সে আমার কথা ভাববে কেন? কারণ সে আমাকে ভালোবেসে ভুল করেছে এবং সেই ভুলটা সে শুধরে নিয়েছে। আমি তানহাকে কোনো মতে বলতে পারছি না দেখে একটা সিদ্ধান্ত নেই, যে সিদ্ধান্ত তানহাকে ভুলে দিতে সাহায্য করবে আমাকে। সেই সিদ্ধান্তের ভিত্তিতে আমি তানহাকে ভুলে নিজের জীবন আবার নতুন করে সাজাবো। বাস্তবতা কি আমি এখন বুঝে গেছি। তাই যে কোনো মূল্যেই হোক তানহাকে ভুলতেই হবে আর নিজের জীবনে এগিয়ে যেতে হবে। আমি ভাবি কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। তাই আমি একটা সিদ্ধান্ত নেই, তা হলো বিয়ে করার সিদ্ধান্ত। তাই আমি ছাদ থেকে নেমে সোজা আমার আব্বুর রুমে গিয়ে আব্বুর পাশে গিয়ে বললাম, আব্বু আম্মু, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা বল? আমি বিয়ে করব। তুই বিয়ে করবি মানে কি? সবে তো 3 মাস হলো অফিসে বসার, আর কয়েকটা মাস যাক, তারপর না হয় দেখা যাবে। অফিসের সাথে বিয়ের কি সম্পর্ক বুঝলাম না। আর আমি বিয়ে করলে অফিসের দিকে ফোকাস রাখতে পারবো, সেই দিকে তোমাদের চিন্তা করা লাগবে না। সেটা তো বুঝলাম, কিন্তু হঠাৎ করে বিয়ে? আরে ছেলেটা বিয়ে করতে চাইছে, করুক না, বয়স তো কম হয় নাই। আর তুমি তো 3 মাস আগে ওর বিয়ে দিতে চাইছিলে, এখন এরকম করছো কেন? বাসায়ও একজন লাগে সময় কাটানোর জন্য। বুঝলাম। আচ্ছা, তোর কি পছন্দের কেউ আছে? থাকলে বল, আমরা বিয়ের প্রপোজাল নিয়ে যাই। না আব্বু, আমার পছন্দের কেউ নেই। নিজের পছন্দ একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকতে চাই না। তাই তোমরা যাকে পছন্দ করবে আমি চোখ বুঝে তাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, আমরা মেয়ে দেখতেছি। দেখো, তবে একটা কথা, 3 দিনের মধ্যে যেন বিয়েটা হয়। 3 দিনের মধ্যে কেমনে সম্ভব? কত আত্মীয় স্বজন, শপিং করা, বাসা সাজানো, আরো অনেক কাজ, সব মিলিয়ে না হলেও 7 দিন লাগবে। আমি এত কিছু জানি না। 3 দিনের মধ্যে বিয়ে করব মানে জাস্ট 3 দিন।
কথাটা বলেই আমি আমার আব্বু রুম থেকে বেরিয়ে আসি। আমার আব্বু মা আর কিছু বলে না, কারণ আমি যেটা বলেছি সেটাই। 3 দিন পর ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আমি, আবির আর ফাহিম। আমার মুখে সিগারেটের ধোঁয়া, চারদিকে হইচই। কারণটা হচ্ছে আমার বিয়ে, বাবার একমাত্র ছেলে, তাই অনেক ধুমধাম করে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। আমি এখন আমার সদ্য বিবাহ করে স্ত্রীর মুখটা দেখিনি, এমনকি তার নামটাও জানি না। আমার আব্বু আম্মুর পছন্দের মেয়েকে বিয়ে করেছি, চারদিকে আনন্দের রাশ, কিন্তু আমার মনে এক অন্য অজানা কিছু ভয় সৃষ্টি করছে। আমি গভীর চিন্তায় মগ্ন হয়ে সিগারেট টানছি, তখন আবির বলল, কি রে মামা, এত কি ভাবছিস? না কিছু না। এত ভেবে কাজ নেই, ভয় পাস না, তুই ঠিক পারবি বিড়াল মারতে। আব্বালা আমি ভাবছি কি, আর তুই? চিন্তা নাই মামা, আমরা আছি। একটা ফোন দিস, পুরো ফার্মেসি তোর জন্য বুকিং করে রাখবো। তোরে তো আমি। আরে মামা, চেতিস কে? দেশের জনসংখ্যা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, লাগবেই তো। তোদের সাথে তর্ক করে আর পারা যাবে না, থাক তোরা। আরেকটা কথা, আমি তাদের সাথে তর্ক করি না যারা শারীরিকভাবে অসম্পূর্ণ। শারীরিকভাবে অসম্পূর্ণ? তুই কারে কইলি? কারে আবার তোরে কইছি? আমারে আবার কেন বলবে? 100 এর মধ্যে 100 তোরে বলেছে। না, তোরে বলছে। না, তোরে বলেছে। ফাহিম আর আবির তর্ক করতে লাগলো। এই ফাঁকে আমি একটা হাসি দিয়ে আমার রুমের সামনে চলে এলাম। কিছু না ভেবে রুমে প্রবেশ করলাম। তাকে দেখে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে বিছানার মধ্যে বসে আছে একটা মেয়ে। আমি দরজাটা লক করে মেয়েটার সামনে গিয়ে দাঁড়াই। আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছি না, কোত্থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব কিছুই ভেবে পাচ্ছি না। যেখানে আজ তানহার থাকার কথা, সেখানে আজ অন্য কেউ। আমি কিছু না ভেবেই বললাম, আচ্ছা আপনার নামটা কি? মেয়েটা চুপ করেই আছে। অবাক হচ্ছেন তাই না? যাকে বিয়ে করলাম তার নাম জানি না? আপনি এখন আমার স্ত্রী, তাই সব কিছু জানার আপনার অধিকার আছে। মূলত আমি আমার ভালোবাসার মানুষটাকে বলার জন্য আপনাকে বিয়ে করেছি। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে ভালোবাসতো কিনা জানি না, কিন্তু আমি আজও তাকে অসম্ভব ভালোবাসি। আমি তাকে কোনো মতে বলতে পারছিলাম না। দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তার সাথে জড়িয়ে থাকা সেই স্মৃতি আমার মনে বারবার ভেসে উঠত। আর সে হয়তো অন্য কারোর সাথে সংসার সাজিয়েছে। সে যদি আমাকে বলে থাকতে পারে, তাহলে আমি পারবো না কেন? কারোর জন্য কেউ থেমে থাকে না। তার প্রতি ভালোবাসাটা এতটা গভীর ছিল যে তাকে বলতে পারিনি আমি। তাই তাকে বলার জন্য আপনাকে বিয়ে করা। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে বলবো না যে আপনাকে স্বামীর অধিকার দেব না। তবে আপনাকে মেনে নিতে আমার 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস কিংবা 1 বছরও সময় লাগতে পারে। সেই সময়টুকু আমি আপনার কাছ থেকে চাই। আপনি কি পারবেন না তার ভালোবাসা আমার জীবন থেকে, আপনি কি পারবেন না তার সব স্মৃতি আমার জীবন থেকে মুছে দিয়ে আপনার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি করাতে? মেয়েটি চুপ করে আছে। কি হলো, কথা বলুন। আপনি কি পারবেন না আমার মনে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে? আপনি কি পারবেন না আমার সে অতীতকে আমার জীবন থেকে মুছে দিতে? আমি অধীর আগ্রহ নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটা কি বলবে। এমন সময় মেয়েটি তার মাথা থেকে ঘোমটাটা সরায় এবং মেয়েটাকে দেখার সাথে সাথে আমি কয়েক পা পিছিয়ে যাই। আজ যে এমন কিছু হবে আমি কখনোই আশা করিনি। আপনারা ঠিকই ধরেছেন, আমার সামনে যে মেয়েটি বসে আছে তা হলো তানহা। আমি কিছুই ভাবতে পারছি না কি থেকে কি হচ্ছে। মুহূর্তের মধ্যেই রেগে গেলাম। সাথে সাথে তানহার হাত ধরে বিছানা থেকে নামিয়ে রুম থেকে বের হয়ে তান্নাকে নিয়ে নিচে আসতে লাগলাম। ড্রয়িং রুমে বসেছিল আমার আব্বু আম্মু আর তানহার আব্বু আম্মু, আরও বেশ কয়েকজন। সবাই তাকিয়ে দেখে আমি তানহার হাত ধরে নিচে নামিয়ে আনছি। আমি অনেকটা রেগে আছি, যা আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমার আব্বু আম্মু আর তানহার আব্বু আম্মু ভেবেছিল এমন কিছু একটাই হবে। আমি নিচে নেমে তাকিয়ে দেখি তানহার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আমি আরও বেশি রেগে যাই। আমি তানহাকে তার আব্বু আম্মুর দিকে এগিয়ে দিয়ে তার আব্বু আম্মুকে বললাম, আব্বু, এই মেয়ে আমার রুমে কেন, আর ওনাদের এই বাসায় ঢুকতে দিয়েছে কেন? যার সাথে বিয়ে তোর হয়েছে সেই তো তোর রুমে থাকবে, আর ওনারা তোর এই বাড়িতে থাকবে নাকি থাকবে না সেটা আমি ডিসাইড করব। এত কিছু হওয়ার পরে তুমি এটা কেন করলে? কারণ সব কিছু কৃত্রিমভাবে সাজানো হয়েছিল। কৃত্রিমভাবে সাজানো হয়েছিল মানে? কিছুই তো বুঝলাম না আমি তোমার কথা। মানে হচ্ছে তানহাদের বাসায় যেসব ঘটেছিল তা হচ্ছে করেই ঘটানো হয়েছে। ইচ্ছে করে ঘটানো হয়েছে মানে? হুম, তোর সাথে ইচ্ছে করেই সব কিছু করা হয়েছে। তোকে সূত্রে দেওয়ার জন্য ইচ্ছে ভালো রাস্তা আর খোলা ছিল না। আমি জানতাম তুই বিয়ে করলে অফিসে বসতি না, সব সময় আমার পিছে পড়ে থাকতি। তাই তোকে বাস্তবতা বোঝানোর জন্য এবং সূত্রে দেওয়ার জন্য এই প্ল্যান। আমরা সবাই জানতাম তুই তোর আব্বু আম্মুকে অনেক ভালোবাসিস। তাদের কেউ কিছু বললে তুই সহ্য করতে পারবি না, তাদের অপমান তুই মেনে নিতে পারবি না। তাই তোর আর আমার আব্বু আম্মু সহ এই অপমানের প্ল্যানটা সাজাই, আর তোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তোকে পরিবর্তন করার জন্য এই প্ল্যানটা সাজাই। আজ সম্পূর্ণভাবে সার্থক। তানহার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি ধপ করে সোফায় বসে পড়লাম। আমি ভাবতে পারিনি আমার সাথে এত বড় একটা গেম খেলা হবে। সব শেষে আমি ভাবি
যে যা করেছে সব তো আমার জন্যই করেছে। তাদের জন্যই আজ আমার এই পরিবর্তন, তাদের জন্যই আজ আমি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে জানি। আমি একটা মুচকি হাসি দিয়ে উঠে সবার সামনে তানাকে জড়িয়ে ধরলাম। তানাও শক্ত করে আমাকে জড়িয়ে ধরে। সবাই খুশি আমাদের দিকে তাকিয়ে আছে। এমন সময় আবির বলল, কি রে মামা, সবার সামনে কি প্র্যাকটিক্যাল সিনেমা দেখাচ্ছিস নাকি? আবিরের কথা শুনে আমি আর তানহা একে অপরকে ছেড়ে দেই। আমি তানহাকে ছেড়ে দিয়ে তানহা লজ্জা পেয়ে দৌড়ে উপরে চলে গেল। তখন আমি তানহার আব্বুর উদ্দেশ্যে বললাম, আঙ্কেল, ওই দিনের জন্য সরি, আমার এমনটা করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি বাবা, বরং এটা ভেবেই খুশি যে তুমি তোমার আব্বুর জন্য এমনটা করেছো। আঙ্কেল, আমি আমার আব্বু আম্মুর জন্য পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারি, যদি কথা আমার আব্বু আম্মুর উপরে চলে আসে। আঙ্কেল না আব্বু বলবে। আর তোমার মতো ছেলের কারণে বাবা মায়ের গর্ব করা যে তাদের ছেলে তাদের কতটা সম্মান করে। ঠিক আছে, আব্বু বলবো আজ থেকে। আমার 2টা আব্বু আর 2টা আম্মু। আমি একটা হাসি দিয়ে উপরে চলে আসলাম। আমার এমন হাসি দেখে সবাই হেসে ফেললো। সবার মুখে আনন্দের ছাপ। আমি সোজা রুমে এসে দরজাটা লক করে দিয়ে তানহাকে জড়িয়ে ধরলাম। কিরে, জড়িয়ে ধরলি কেন? ছাড়। তখন তো হন হন করে বাইরে চলে গেলি, আর তুই তো বলেছিলিস তুই তোর লাইফ থেকে চিরদিনের জন্য আমাকে মুছে দিয়েছিস। সেটা তো রাগের বশে বলেছি, আর সব কিছুর জন্য সরি। আমিও সরি সেই দিনের জন্য, থাপ্পড় মারার কারণে। আরে না, আমার বাবার কলার ধরলে কেউ আমি এমনটা করতাম। তবে একটা কথা, আমি আমার শ্বশুর মশাইয়ের কলার ধরেছিলাম, সেখানে আপনার থাপ্পড় মারা উচিত হয়নি, তাই শাস্তি তো পেতেই হবে। কি শাস্তি? ওয়েট, দেখাচ্ছি। বলেই 4 ঠোঁট এক করে দিলাম। সাথে সাথে তানহা আমাকে সরিয়ে দিল। এটা কি হলো? এটা কি হলো না? তুই আবার সিগারেট খেয়েছিস? তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। আসলে এই 3 মাস আপনি ছেড়ে যাওয়ার পরই সিগারেটই আমার একমাত্র সঙ্গী ছিল। এই 3 মাসে যে পরিমাণ কষ্ট পেয়েছি সেটা একমাত্র সিগারেটই জানে। কষ্ট কি শুধু তুই একা পেয়েছিস? আমি পাইনি? আমিও অনেক কষ্ট পেয়েছি। যদি কষ্ট পেতেন তাহলে আমাকে দেখতে আসতেন। কে বললো তোকে দেখতে আসিনি? এই 3 মাস প্রায় সময় তোর সাথে ছিলাম। তোর আশেপাশে যা, তুই খেয়াল করিসনি? তোরে দেখে তারপর বাসায় ঘুমাইতে যেতাম। বুঝলাম। কি বুঝলি? বুঝলাম যে আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। তবে একটা শর্ত, কি সত্য? আপনাকে পুলিশের চাকরি ছেড়ে দিতে হবে, আর আমি রোজ অফিস যাওয়ার সময় এবং আসার সময় আদর করতে হবে। উফ, আদর আর আদর, আমার সিনিয়র পুলিশ বউ। আমি তো 3 মাস আগেই চাকরি ছেড়ে দিয়েছি তোমাকে আদর করার জন্য, আমার জুনিয়র বখাটে জামাই। আমি কিন্তু আর বকাটে নেই। আমিও কিন্তু আর পুলিশ নেই। দুজন একসাথে হাসতে হাসতে একে অপরকে নিজেদের বাহুডোরে আবদ্ধ করে নেই। তানহা আর আমার এই হাসির মধ্যে হাজারো পূর্ণতা বিদ্যমান। পূর্ণতা পাক পৃথিবীর সকল অভিমানে জমা ভালোবাসাগুলো। তো গল্পটি এখানেই শেষ হলো। কেমন হয়েছে কমেন্ট করবেন। দেখা হবে আবার নতুন গল্পে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।